হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। তো বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারটাতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বেশ কিছু সংস্থা আছে, যে সংস্থাগুলোর যেটা আর কি এম, আমাদের বেশ কিছু সংস্থা আছে যে সংস্থাগুলো এম কি, এম হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট আছে, আমাদের যে পরিবেশ আছে, এই পরিবেশ দিন দিন আমাদের ডেস্ট্রয় হচ্ছে। এবার এই যে পরিবেশ যাতে ডেস্ট্রয় না হয় সেই দিকে খেয়াল রাখা, এবং পরিবেশে যে সমস্ত জিনিসগুলো ডেস্ট্রয় হচ্ছে সেই জিনিসগুলোকে আমাদের কনজারভেশন করা হয়। যেমন আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এই রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের আগে প্রচুর ছিল, বাট এখন সেরকম আর পাওয়া যায় না, সুন্দরবন ছাড়া আর কোথাও পাওয়া যায় না। যার ফলে সরকার একটা স্টেপ নিল কি, সুন্দরবনে আমাদের ওখানে আর কি বাঘদের সংরক্ষণ করা শুরু করলো। অর্থাৎ সংরক্ষণ মানে কি, সংরক্ষণ মানে হচ্ছে আমাদের কনজারভেশন, ইংরাজিতে সংরক্ষণকে কনজারভেশন বলে। তো এই যে কনজারভেশন শুরু করলো, এই জিনিসগুলোই বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে পড়ার বিষয়, ঠিক আছে? তো আমাদের এরকম একটা আর কি সব থেকে বড় যে সংস্থাটা আছে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল একটা সংস্থা, যেখানে অনেক দেশ একসঙ্গে কাজ করছে, সেই সংস্থাটার নাম হচ্ছে আমাদের IUCN। ফুল ফর্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফুল ফর্ম হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল, ফুল ফর্ম কি, ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন, পুরো নাম খুব ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন, ফর কনজারভেশন ভার্সন অফ নেচার, অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, ন্যাচারাল রিসোর্সেস মানে কি, যেগুলো আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি সেগুলোকে বলা হয় ন্যাচারাল রিসোর্সেস। তো এই হচ্ছে আমাদের এই সংস্থাটার পুরো নাম। এবং এই সংস্থাটা প্রত্যেক বছর আমাদের একটা বুক রিলিজ করে। কি করে? আমাদের একটা বই রিলিজ করে, যে বইটার নাম কি, যে বইটার নাম হচ্ছে আমাদের রেড ডাটা বুক, যে বইটার নাম হচ্ছে আমাদের রেড ডাটা বুক, ঠিক আছে? তো এই রেড ডাটা বুকে আমাদের কাদের কথা বলা হয়, বেসিক্যালি এই সংস্থাটা কি বলছি ভালোভাবে বোঝো, যে এই সংস্থাটা প্রত্যেক বছর একটা বই রিলিজ করে। কোন সংস্থা? IUCN, যার পুরো নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এরা প্রত্যেক বছর একটা বই রিলিজ করে যার নাম হচ্ছে রেড ডাটা বুক। এই যে রেড ডাটা বুক, এই বুকে আসলে আছেটা কি, এই বুকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে সমস্ত অ্যানিম্যালস আছে, এবং আমাদের এখানে যে সমস্ত প্ল্যান্টস আছে, অর্থাৎ যে সমস্ত প্রাণী এবং যে সমস্ত উদ্ভিদরা যারা ইনডেঞ্জার অবস্থায় আছে, ইনডেঞ্জার মানে কি, যারা বিপন্নতার পথে এগোচ্ছে, এখনও বিপন্ন হয়নি, এখনও এক্সটিন্ট, এক্সটিন্ট মানে হচ্ছে এখনও বিপন্ন হয়নি, টিন হয়নি, তাদেরকে নিয়ে, যারা ইনডেঞ্জার অবস্থায় আছে তাদেরকে নিয়ে এই বইতে আমাদের আলোচনা করা হয়। কি বলছি, আমাদের একটা রেড ডাটা বুক IUCN এটা প্রত্যেক বছর রিলিজ করে। এই রকম বইতে আমাদের কি লেখা থাকে, অ্যানিম্যালস এবং প্ল্যান্টস, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, এই দুটোর কথাই লেখা থাকে। এদের কি লেখা থাকে না, এই অ্যানিম্যালস এবং প্ল্যান্টস যারা ইনডেঞ্জার অবস্থায় আছে, যারা বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে, এখনও হয়তো বিপন্ন হয়নি, এখনও এক্সটিন্ট হয়নি, তাদের কথা এখানে লেখা থাকে। প্রত্যেক বছর না হলেও এক বছর ঘুরিয়ে ঘুরে নিটে কোশ্চেন আসে যে আমাদের রেড ডাটা বুকে যে সমস্ত জিনিসের নাম লেখা আছে, মানে অ্যানিমালস প্ল্যান্ট, সেখানে কাদের কথা আছে, এক্সটিন্টের কথা আছে নাকি ইনডেঞ্জার। এটা অনেকেই লেখে এক্সটিন্ট, বাট অ্যান্সার হবে ইনডেঞ্জার, অর্থাৎ যারা এখনও বিপন্ন হয়নি, যারা বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে। যেমন আমাদের সুন্দরবনের বাঘ এখনও বিপন্ন কিন্তু হয়নি, কিন্তু যদি আমরা সেটাকে কনজারভেশন না করি, সেটাকে যদি সংরক্ষণ না করি, তাহলে সে কিন্তু বিপন্ন হয়ে যাবে। তো এইরকমভাবে আমাদের 2004 সালে রেড ডাটা বুক বেরিয়েছিল, এবং সেই 2004 সালে যে সমস্ত ডাটা বা যে সমস্ত তথ্যগুলো সেই বইতে দেওয়া আছে সেইগুলোই আমাদের পড়তে হয়। তারপরেও বেরিয়েছে, কিন্তু তারপরেরগুলো আমাদের মানে সিলেবাসে নেই, ঠিক আছে? আমাদের এটাই পড়তে হয়। তো কিছু করার নেই, আমাদের পুরোনোগুলোই পড়তে লাগবে। এবং আরেকটা কথা বলে দিই, যে 2004 সালে এটা যখন বেরিয়েছিল, হয়তো তখন আমাদের যে সমস্ত অ্যানিমেলস বা প্ল্যান্টসের সংরক্ষণ করা হয়েছিল সেগুলোর মধ্যে হয়তো এখন অনেকে এমন আছে যারা হয়তো এখন নেই, কিন্তু তাদের কথা আমরা পড়বো। কিছু করার নেই, কারণ আমাদের 2004 সালের ডেটাই পড়তে লাগে।
তো 2004 সালের ডেটা অনুযায়ী আমাদের এই যে আর্থ যেটা আছে, অর্থাৎ আমাদের যে পৃথিবী আছে, এই পৃথিবীতে তো প্রচুর স্পিসিস দেখা যায়, অর্থাৎ প্রজাতি দেখা যায়। যেমন মানুষ একটা প্রজাতি বা মানুষ একটা স্পিসিস, যেমন কুকুর একটা স্পিসিস, যেমন বানর একটা স্পিসিস, যেমন আমাদের ধান গাছ একটা স্পিসিস, ম্যাঙ্গো গাছ বা আম গাছ একটা স্পিসিস, এরকমভাবে প্রচুর স্পিসিস দেখা যায়। সেই স্পিসিসের সংখ্যা কটা? তো সেটা আমাদের মোট সংখ্যা হচ্ছে 1.5 মিলিয়ন। এটা কোন বইয়ে লেখা আছে? এটা লেখা আছে হচ্ছে আমাদের রেড ডাটা বুকে। কত সালের এটা ডাটা? এটা হচ্ছে 2004 সালের ডাটা। 1.5 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ, 1.5 মিলিয়ন মানে হচ্ছে 15 lakhs আর কি স্পিসিস আছে। ধরলাম যে আমাদের মানুষ একটা স্পিসিস, তার মানে এরকম আরও কটা স্পিসিস আছে? মানুষ যদি একটা স্পিসিস, মানুষ হচ্ছে আমাদের একটা স্পিসিস মানুষ, তাহলে আর কটা স্পিসিস বাকি আছে? না এরকম আমাদের আরও কত আছে? 14 লক্ষ 14,99,999, ঠিক আছে? এরকম আরও 14,99,999টা এখনও স্পিসিস বাকি আছে। ক্লিয়ার? তো আমি জাস্ট একটা কথা বলছি যে আমাদের এটা হচ্ছে 2004 সালের ডাটা, কিন্তু আমাদের বর্তমান রিসেন্ট টাইমে যে ডাটাটা বেরিয়েছে সেখানে বলা আছে 1.7 মিলিয়ন স্পিসিস, ঠিক আছে? অর্থাৎ এটা 2004 সালের ডাটা, তারপরে 22টা বছর কেটে গেছে, এখন 2026 ছুঁই ছুঁই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দাঁড়ালে আমাদের 1.7 মিলিয়ন স্পিসিস, অর্থাৎ আরও আমাদের 2 লাখ 2 lakhs আরও স্পিসিস নতুন স্পিসিস আমাদের কী হয়েছে? ডিসকভার হয়েছে, ঠিক আছে? নতুন স্পিসিস ডিসকভার হয়েছে। তো আমরা তো জানি না কেউ কটা স্পিসিস আছে, কিন্তু বাট আমাদের বেশ কিছু সায়েন্টিস্ট আছে, সেই সমস্ত সায়েন্টিস্টরা ধারণা করে, আমাদের বেশ কিছু সায়েন্টিস্ট আছে যারা কি ধারণা করে যে আমাদের এই যে আর্থ আছে, আমাদের যে সুন্দর পৃথিবী আছে, এই সুন্দর পৃথিবীতে আমাদের ওই 20 থেকে 50 মিলিয়ন স্পিসিস আছে, ঠিক আছে? এটা সত্যি কি মিথ্যে কেউ জানে না, বাট এটা এদের ধারণা, 20 থেকে 50 মিলিয়ন আছে। আবার আমাদের একটা বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে রবার্ট মে, কিন্তু ওই ব্যাটা ছেলে, এর টাইটেলটা মে, ঠিক আছে? তো ইনি আমাদের একটা কথা বলেন যে আমাদের যে আর্থ আছে, এই আর্থ চলে হচ্ছে থালাফোরারিজম। মানে কি? মানে হচ্ছে আমাদের এখানে 7 মিলিয়ন স্পিসিস আছে। এটা মজা করলাম, যাই হোক। তো তার অনুযায়ী আমাদের এখানে এই যে পৃথিবী আছে, এখানে কটা স্পিসিস আছে? 7 মিলিয়ন স্পিসিস। একটু মনে রাখার জন্য আর কি বললাম থালাফোরারিজম। তো যাই হোক, আমাদের এই যে পৃথিবীতে কটা স্পিসিস আছে? 7 মিলিয়ন। এটা কার মতে? রবার্ট মে, বাট এটা সত্যি কি মিথ্যে কেউ জানে না। আবার বেশ কিছু সায়েন্টিস্টের মতে আমাদের পৃথিবীতে কটা স্পিসিস আছে? 20 থেকে 50 মিলিয়ন। কিন্তু যেটা মানে একদম ঠিক, যেটা সত্যিকারে, সেটা হচ্ছে আমাদের 1.7 মিলিয়ন এখন অবধি পাওয়া গেছে, বাট এখনও অনেক আছে। যেমন আমরা সচরাচর শুনে থাকি যে সমুদ্রের নিচে এখনও অনেক আছে যাদেরকে আমরা, যে সমস্ত স্পিসিসকে আমরা খুঁজে পাইনি, কিন্তু এখনও অবধি আমরা পৃথিবীতে 1.7 মিলিয়ন স্পিসিসকে খুঁজে পেয়েছি, ঠিক আছে? তো এরপর যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের আমাদের কী পড়বো? এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের পৃথিবী সম্বন্ধে 3টে জিনিস, ঠিক আছে? আর্থ সম্বন্ধে 3টে জিনিস, ঠিক আছে? তো বেসিক্যালি তার জন্য আমাদের আর্থের একটা ছবি লাগবে, একটা পিকচার লাগবে। তো আমরা ছবিটা এঁকে নিই। তো এটা যদি আমাদের একটা আর্থ হয়, আমরা ছোটোবেলা থেকে পড়ছি যে আর্থের মাঝখান থেকে যে লাইনটা গেছে সেটাকে আমরা বলি হচ্ছে নিরক্ষরেখা, ইংরাজিতে বলা হয় ইকুয়েটার। এবং ওই ইকুয়েটারের কাছাকাছি একটা রেখা থাকে, এবং ইকুয়েটার থেকে দূরে আরেকটা রেখা থাকে, এবং একদম শেষে আরেকটা রেখা থাকে। তো এই সব থেকে যে কাছে যে রেখাটা থাকে এটাকে বলা হয় ট্রপিক্যাল এরিয়া। কি বলা হয়? ট্রপিক্যাল এরিয়া। সেকেন্ডারটাকে বলা হয় টেম্পেরেট এরিয়া। কি বলে? টেম্পেরেট এরিয়া। এবং 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে পোলার এরিয়া। সেটা কি? সেটা হচ্ছে আমাদের পোলার এরিয়া। তাহলে কি কি আছে? একটা হচ্ছে ট্রপিক্যাল এরিয়া, যেটা আমাদের ইকুয়েটরের সব থেকে কাছে থাকে। দেন আছে হচ্ছে আমাদের টেম্পেরেট এরিয়া, এবং তারপর আছে হচ্ছে আমাদের পোলার এরিয়া, ঠিক আছে? এবার আমাদের একটা জিনিস জানতে লাগবে যে ইকুয়েটরের কাছে
যত কাছাকাছি যে থাকবে সেখানে আমাদের রেন অর্থাৎ বৃষ্টি পরিমাণ তত বেশি থাকবে। আমাদের টেম্পারেচার বেশি সেখানে থাকবে, বেশি মানে কি, সেখানে অপটিমাম টেম্পারেচার থাকবে, না বেশি না কম, অপটিমাম অর্থাৎ একদম ঠিকঠাক টেম্পারেচার সেখানে থাকবে, না বেশি না কম। ঠিক আছে, ঠিক আছে। আর সেখানে কি থাকবে, আর সেখানে থাকবে হচ্ছে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট গুড থাকবে অর্থাৎ ভালো এনভায়রনমেন্ট, অপটিমাম এনভায়রনমেন্ট, যেটা পরিবেশের জন্য মানে পরিবেশের জন্য যেরকম পরিবেশ দরকার, একটা প্রাণী বা একটা উদ্ভিদকে বাড়ার জন্য যেরকম পরিবেশ দরকার সেখানে ঠিক সেই রকম এনভায়রনমেন্ট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ইকোটরের কাছে যে যত কাছে থাকবে তার এই সুবিধাগুলো বেশি থাকবে। তো সবার থেকে কাছে কি আছে, সবার থেকে কাছে হচ্ছে আমাদের আমাদের ট্রপিক্যাল এরিয়া। এবং যেহেতু ট্রপিক্যাল এরিয়া সবার থেকে কাছে আছে, এই জন্য ট্রপিক্যাল এরিয়াতে আমাদের যে রেন যেটা হয় সেটা হচ্ছে সব থেকে বেশি হয়। এবং আমাদের সেখানে যে টেম্পারেচার, আমাদের যে এনভায়রনমেন্ট সেগুলো সব একদম ঠিকঠাক, সেগুলো একদম অপটিমাম অবস্থায় আছে, অর্থাৎ যতটুকু দরকার ততটুকুই পাওয়া যায়। এবং এই কারণগুলোর জন্য আমাদের ট্রপিক্যাল এরিয়া হচ্ছে মোস্ট ডাইভার্স, মোস্ট ডাইভার্স অর্থাৎ এখানে আমাদের সব থেকে বেশি স্পিসিস দেখা যায়। স্পিসিস যেখানে যত বেশি দেখা যাবে সেই জায়গাটাকে আমরা ততটা বেশি ডাইভার্স বলবো। ঠিক আছে, যত বেশি স্পিসিস তত বেশি ডাইভার্স। আমাদের ট্রপিক্যাল এরিয়াতে সব থেকে বেশি স্পিসিস দেখা যায়, ওই জন্য এটা হচ্ছে মোস্ট ডাইভার্স, সব থেকে ডাইভার্স এটা। এবং স্পিসিস কেন বেশি দেখা যায়, এগুলো হচ্ছে তার রিজন। নাম্বার ওয়ান হচ্ছে বৃষ্টিপাত ঠিকঠাক পরিমাণে হয়, টেম্পারেচার সেখানে অপটিমাম অর্থাৎ যতটুকু দরকার ততটুকুই থাকে, এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ সেখানে একদম ঠিকঠাক থাকে। এইসব কারণের জন্য ট্রপিক্যাল এরিয়া হচ্ছে মোস্ট ডাইভার্স। এরপর আছে হচ্ছে আমাদের টেম্পেরেট এরিয়া, টেম্পেরেট এরিয়া। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে আমাদের টেম্পেরেট এরিয়া। এবং এই যে টেম্পেরেট এরিয়া, এখানে বৃষ্টিপাত ট্রপিক্যাল এরিয়ার মতো এত বেশি হয় না, এবং টেম্পারেচারও এত ভালো না, এবং এনভায়রনমেন্টও ট্রপিক্যাল এরিয়াতে যতটা ভালো ছিল সেই তুলনায় কিন্তু ভালো না, যার ফলে এখানে অত বেশি ডাইভার্স দেখা যায় না, কম ডাইভার্স দেখা যায়। কেন দেখা যায় না, কারণ এখানে যেহেতু এইগুলো এতটা ভালো না, তার ফলে আমাদের এখানে স্পিসিসটা কম। এবং আমি এক্ষুনি বললাম যে স্পিসিস যত কম তত ডাইভার্স কম, স্পিসিস কম যার ফলে আমাদের ডাইভার্সও কম। ক্লিয়ার? এরপর যেটা লাস্ট ওয়ান সেটা হচ্ছে আমাদের পোলার এরিয়া, পোলার এরিয়া, পোলার এরিয়া। পোলার এরিয়াতে তো আমাদের আর কি টেম্পারেচার তো খুবই কম থাকে, ভীষণ কম, মাইনাসে টেম্পারেচার থাকে, এবং ওখানকার এনভায়রনমেন্ট তো একদমই ভালো না, ভীষণ ঠান্ডা থাকে, একদম ভালো না, এবং বৃষ্টিপাত প্রচুর হয়। ঠিক আছে, যার ফলে এই সমস্ত কারণের ফলে আমাদের স্পিসিস ওই জায়গাটাতে সব থেকে কম, এবং এই স্পিসিস যেহেতু কম ওই জন্য এখানে হচ্ছে আমাদের লিস্ট ডাইভার্সিটি এরিয়া। এটা লিস্ট ডাইভার্সিটি অর্থাৎ ডাইভার্সিটি এখানে দেখা যায় না বললেই চলে, কারণ এখানে তো আমাদের স্পিসিস কম। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে ট্রপিক্যাল এরিয়া, ট্রপিক্যাল এরিয়া, টেম্পেরেট এরিয়া, টেম্পেরেট এরিয়া, এবং আমাদের পোলার এরিয়া। এই তিনটের মধ্যে এইটা হচ্ছে আমাদের মোস্ট ডাইভার্স, অর্থাৎ এখানে আমাদের সব থেকে বেশি স্পিসিস দেখা যায়। ঠিক আছে, এখানে সব থেকে বেশি স্পিসিস দেখা যায়, অর্থাৎ এখানে সব থেকে বেশি আমাদের অ্যানিম্যালস, প্ল্যান্টস এগুলো সব থেকে বেশি দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের না বেশি ডাইভার্স না কম ডাইভার্স, মিডিয়াম ডাইভার্স। ঠিক আছে, এবং যার ফলে এখানে স্পিসিস দেখা যায় বাট ট্রপিক্যালের মতো দেখা যায় না। আর পোলার এরিয়া হচ্ছে লিস্ট ডাইভার্স, সব থেকে কম ডাইভার্স এখানটায়, যার ফলে এখানে স্পিসিস সব থেকে কম, স্পিসিস লিস্ট, সব থেকে কম স্পিসিস দেখা যায়। ক্লিয়ার? এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই যে ট্রপিক্যাল যে এরিয়াটা আছে, ট্রপিক্যাল এরিয়া যেহেতু এটা আমাদের কি বললাম মোস্ট ডাইভার্স, যার ফলে এখানে আমাদের প্ল্যান্টস আর অ্যানিমালস সব থেকে বেশি দেখা যায়। এবার যেহেতু সব থেকে বেশি দেখা যায় ওই জন্য আমাদের এখানে এখন অবধি অল
স্পিসিস, যে কটা স্পিসিস আছে সবাইকে এখনো অবধি ডিসকভার করা যায়নি, কারণ এখানে তো প্রচুর আছে, এখানে তো প্রচুর সংখ্যায় স্পিসিস আছে, প্রচুর আছে, প্রচুর প্রচুর গাছপালা আছে, প্রচুর অ্যানিম্যাল আছে। তো সেই জন্য আমাদেরকে এখানে আর কি এতগুলো স্পিসিসকে এখনও আর কি ডিসকভার করা যায়নি, কারণ এত বেশি গুণে শেষ করা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না। এবং আমরা এটা মানে এটা আমরা পরের ক্লাসে পড়বো যে আমাদের এই ট্রপিক্যাল যে এরিয়া আছে, এই ট্রপিক্যাল এরিয়ার মধ্যে কিন্তু অ্যামাজন পড়ে। ঠিক আছে, অ্যামাজন যে ফরেস্ট আছে যাকে আমাদের লাং অফ আর্থ বলা হয়, সেই অ্যামাজন ফরেস্ট কিন্তু এর আন্ডারেই পড়ে। এবার তোমরা সবাই জানো যে অ্যামাজনে কিন্তু যেহেতু এটা ট্রপিক্যাল এরিয়া, যার ফলে এখানে স্পিসিস কিন্তু সব থেকে বেশি দেখা যায়, মানে সব থেকে বেশি দেখা যায়। এবং আমরা সবাই জানি যে অ্যামাজনের ভিতরে যদি ঢোকো তাহলে আর বেরোতে পারবে না, ওর মধ্যেই মারা গিয়ে সার হয়ে যেতে হবে, কারণ ওর ভিতর এত বিষাক্ত গাছ আছে, এত বিষাক্ত অ্যানিমালস আছে যেগুলো তোমাকে মেরে দেবে। তো ওর ভিতর কোনো মানুষ যেহেতু ঢুকতে পারছে না, তার মানে ওখানে কেউ জানেই না যে ওর ভিতর কতগুলো আসলে প্রাণীর স্পিসিস আছে বা কতগুলো প্ল্যান্টসের স্পিসিস আছে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা উদাহরণ দিয়ে বললাম যে ট্রপিক্যাল এরিয়াতে এখন অবধি সব খুঁজে বার করা যায়নি। এরপর হচ্ছে আমাদের টেম্পারেট এরিয়া। ঠিক আছে, টেম্পারেট এরিয়াতে বললাম আমাদের ডাইভার্সিটি যেটা, সেটা ঠিকঠাক পরিমাণে দেখা যায় কিন্তু অতটা বেশি দেখা যায় না। তো ডাইভার্সিটি ঠিকঠাক আছে, এবং প্ল্যান্টস আর এখানে যতগুলি অ্যানিমালস আছে সেগুলি অত বেশি নেই, আবার কমও নেই। যার ফলে এখানে যতগুলো আর কি আমাদের প্ল্যান্টস এবং অ্যানিমালস আছে, অল স্পিসিস ডিসকভার, সবাইকে আমরা ডিসকভার করে ফেলেছি, সায়েন্টিস্টরা সবাইকে ডিসকভার করে নিয়েছে। ঠিক আছে, আর কেউ বাকি নেই, মানে টেম্পারেট এরিয়াতে যতগুলো প্রাণী আছে তাদের সব কটার নাম, সেটা প্ল্যান্টস হতে পারে, সেটা অ্যানিমালস হতে পারে, সেগুলো সায়েন্টিস্টরা জানে। এরপর হচ্ছে আমাদের পোলার এরিয়া। ঠিক আছে, পোলার এরিয়া হচ্ছে আমাদের এক্ষুনি বললাম লিস্ট ডাইভার্স, এবং লিস্ট ডাইভার্স মানে হচ্ছে সেখানে আমাদের যে সমস্ত প্ল্যান্টস এবং অ্যানিমালস আছে সেগুলো সবার থেকে কম আছে। এবং এটা শোনা মাত্রই তোমার মনে যেটা জাগছে সেটা হচ্ছে তার মানে এখানে সবাইকে ডিসকভার করা গেছে, কিন্তু তোমার মনে যেটা জাগছে সেটা একদম একদম কিন্তু সঠিক, একদম সঠিক কিন্তু নয়। কেন নয়? কারণ পোলার অঞ্চল কি, সেখানে আমরা মানে সেখানে সারাক্ষণ ঠান্ডা থাকে, সেখানে সারাক্ষণ বরফ থাকে, সারাক্ষণ কোল্ড ঠান্ডা, সেখানে তো মানুষ যেতেই পারে না। বেশ কিছু বরফের জায়গায় সেখানে মানুষ যেতে পারে, বাট একদম কিন্তু সব জায়গাতে যেতে পারে না। যার ফলে সেখানে কোন কোন প্রাণী আছে, সেখানে কোন কোন গাছ আছে, সেগুলো গাছ তো অতটা নেই কারণ ওখানে ঠান্ডা আছে বেশি। তো কোন কোন প্রাণী আছে সেগুলো কিন্তু এখনো অবধি সায়েন্টিস্টরা খুঁজে বের করতে পারেনি। আমরা কতগুলো নাম জানি পোলার এরিয়াতে, আমরা ওই উলফের নাম জানি, মেরু নেগড়ে, আমরা মেরু ভাল্লুক জানি, মেরু আর কি বাঘ জানি, মেরু সিংহ জানি, পেঙ্গুইন জানি, এই কটাকেই তো জানি। আর কিছু মাছ জানি যারা বরফের জলে থাকে, আর তো বেশি কাউকেই চিনি না। তো ওখানে কিন্তু অনেক আছে, মানে কম বলে এমন নয় যে 5-6টা আছে বা 10-12টা আছে, অনেক কটাই আছে, কিন্তু সেগুলোর নাম আমরা এখন অবধি জানি না। ঠিক আছে, মেরু হাতিও হয়। ঠিক আছে, তো আমাদের এখান থেকে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে ট্রপিক্যাল এরিয়ার কেন টেম্পারেট এরিয়ার থেকে বেশি ডাইভার্সিটি হয়? এটার কারণ হচ্ছে আমাদের এখানে কি হয়, এখানে রেন বেশি হয়, এখানে অপটিমাম টেম্পারেচার থাকে, এখানে অপটিমাম টেম্পারেচার পাওয়া যায়, এখানে অপটিমাম অপটিমাম এনভায়রনমেন্ট আছে। অপটিমাম মানে হচ্ছে অনুকূল, অনুকূল মানে একদম যেটা দরকার সেটা পাওয়া যায়। ওই জন্য হচ্ছে ট্রপিক্যাল এরিয়া হচ্ছে আমাদের মোস্ট ডাইভার্স টেম্পারেট এরিয়ার থেকে। আর একটা কোশ্চেন আছে, কোন এরিয়া কোন এরিয়াতে সমস্ত স্পিসিস ডিসকভার হয়ে গেছে? এই যে লেখা আছে অল স্পিসিস ডিসকভার্ড, কোন এরিয়া? টেম্পারেট এরিয়া। ঠিক আছে, এবং এই কোশ্চেনগুলোই আছে। এবং এরপরে আমরা যেটা দেখব, মানে এর পরের ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমরা এত বায়োডাইভার্সিটি করছি বা এত ডাইভার্সিটি বা ডাইভার্স বলছি, এই বায়োডাইভার্সিটির টাইপ সম্বন্ধে আলোচনা করব। জাস্ট একটু জানিয়ে রাখি, এটা হচ্ছে 3 ধরনের হয়। ধরনের হয়? 3 ধরনের হয়। কী ধরনের একটু জাস্ট নামগুলো বলে দিই। এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের জেনেটিক ডাইভার্সিটি, একটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, একটা হচ্ছে আমাদের স্পিসিস ডাইভার্সিটি, আর একটা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। নেক্সট ক্লাসে আমরা এই 3টে জিনিসকে নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসকে এতটুকু। যদি ভালো লাগে আমাদের কিছু করতে হবে না, একটা কমেন্ট করে দিয়ে গেলেই হবে। ঠিক আছে, টাটা, বাই বাই।